বাবা, ওইটা আমার মেয়ে। আমি তো চলে যাচ্ছি। আমার মেয়েটার কেউ নেই বাবা। আমার হাত ধরো, কথা দাও, আমার মেয়েটাকে তুমি দেখে রাখবে। আবির চোখ দুটো চারপাশে বুলিয়ে নেয়। হুট করে তার ডান দিকে আকাশে থ্রি পিস পরা একটা কিশোরীর আগমন ঘটে। আবির আরও চোখে একটু দেখে নেয়। দুধে আলতা গায়ের রঙে খুব সুন্দর দেখাচ্ছে। একই সাথে চোখ বেয়ে পানি তো পড়ছেই। বাবা, আমি তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? জি, রাখার মতো হলে অবশ্যই রাখব। আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওই 3 লাখের মতো। বাড়ির জায়গা বিক্রি করে কিছু রেখেছিলাম, ওই টাকা তুমি রেখে দাও। আমার মেয়েটারে 3 বেলা খেতে দিও, আর কিছু লাগবে না। আবির অসহায় মৃত্যু পথযাত্রী এক বাবার আর্তনাদ শুনে যাচ্ছে। লোকটা তার অফিসের দপ্তরি। অনেক দিন যাবৎ তিনি অনেক অসুস্থ। আজ খবর পেয়ে হাসপাতালে যেয়ে শুনে মৃত্যু পথযাত্রী। কিন্তু অজ্ঞতা এসব কথা হজম করতে হচ্ছে। আবিরের চোখ পানে চেয়ে আছেন তিনি। এত করুণ চাহনি উপেক্ষা করতে পারল না সে। কাজে ডাকা হলো। আবির বিয়ে করে নিল, কিন্তু তার স্ত্রীর নামটাই সে জানে না। আরও আধা ঘন্টা পর উনি মারা গেলেন। হসপিটালের বিল পে করার সময় হয়েছে। মেয়েটা কিশোরী সুলভ একটা পার্স নিয়ে এসেছে। হাতিয়ে যা আছে দিতে গেলে আবির হাতটা ধরে নিল। নিজের ক্রেডিট কার্ডটা দিয়ে বিল পে করে দিল। মেয়েটা শক্ত হয়ে আছে, অথচ একটু আগেই তার জীবনের একমাত্র সম্বল দুনিয়া ছেড়ে চলে গেছে। গম্ভীর গলায় বলল, আমার সাথে এসো। বাধ্য মেয়ের মতো আবিরের গাড়িতে উঠে বসল। আবির সিট বেল্টটা বেঁধে দিয়ে ড্রাইভিং সিটে বসল। তোমার নাম কি? জি। তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম পরি, কিন্তু বাবা ছাড়া এই নামে কেউ ডাকুক সেটা আমি চাই না। কেন? আমার বাবার সাথে এই নামটিও আজ থেকে হারিয়ে গেছে। আবির সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পেল না। ড্রাইভিং করতে করতে একটা মসজিদের সামনে এলো। ইমাম বাইরেই ছিলেন। তারপর আরও লোক জড়ো হলো। কী সব আলোচনা করে আবার গাড়িতে এসে বসল সে। তুমি এখন আপাতত বাড়ি যাও। প্রতিবেশী আত্মীয় স্বজনদের খবরটা দিও, আমি একটু পরে আসছি। এটা বলে বাড়ির সামনে ড্রপ করে দিয়ে সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। অফিসে ফিরতে হবে। সামাদ চাচার জন্য তার বুকটা ফেটে যাচ্ছে। তার বাবা বেঁচে থাকতে উনি চাকরিতে ঢুকেছিলেন। আবিরের সাথে তেমন সখ্যতা না থাকলেও সিনিয়র হিসেবে অফিসের সবাই খুবই সম্মান করত। হঠাৎ এভাবে মরে যাওয়ার কথা শুনে সবাই যেন নীরব হয়ে গেল। বিকেলের দিকে আবির অফিসের সবাইকে নিয়ে একসাথে চলল। ইতিমধ্যে পরীর বাড়ি থেকে লাশটা নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় মসজিদে জানাজা পড়ে দাফন করা হলো। সবাইকে বিদায় করে আবির পরীদের বাড়িতে গেল। পরী বাবার একটা ছবি বুকে নিয়ে বসে আছে। পরনে মলিন একটা থ্রি পিস। অবহেলায় মুখে লাবণ্য হারিয়ে গেছে যেন। দুনিয়ার দিকে তার খেয়াল নেই, যেন এক শক্ত পাথর। ছোট টিন শেডের ঘরটার চারিদিকে তাকিয়ে দেখল আবির। টিনের চাল ঝং ধরেছে, দেয়ালগুলো থেকে জলটা উঠে গেছে জায়গায় জায়গায়। এই যে, হ্যালো, শুনছো? পরীর ঘোর কাটল। আনমনে তাকিয়ে রইল আবিরের দিকে। এই করুণ চাহনি আবিরের বুকে বিচ্ছে। মন চাচ্ছে গিয়ে বুকে জড়িয়ে ধরতে। ধরলেই মনে হয় জমে থাকা পানির বাঁধটা ভেঙে যাবে। কান্না করলে হয়তো মেয়েটা হালকা হবে। এভাবে তাকিয়ে থাকলে হবে? মানুষের প্রিয় কেউ চলে গেলে মানুষ কান্না করে, আমরা তাকে সান্ত্বনা দিই। আর তুমি কিভাবে চুপ আছো? আবির বলল। পরীর চোখ ফিরিয়ে জানালার দিকে তাকালো। আবার আবিরের দিকে ফিরে একটা ছোট্ট মুচকে হাসি দিল। চোখ থেকে পড়ে যাওয়া 2 ফোঁটা পানি আবিরের দৃষ্টি এড়ালো না। কান্না করতে হলে মানুষের আবেগ থাকতে হয়, চোখে জমাট বাঁধা পানি থাকতে হয় বাবু সাহেব। আমার চোখের পানি সেই ছোটোবেলাতেই ফুরিয়ে গেছে। হারানোর যন্ত্রণা আমার প্রথম না, বহু দিনের পুরনো। আবিরের সাথে এই প্রথম কথা বলল পরী, কেমন যেন অসহায়ের মতো। তার উপর বাবু সাহেব কথাটা যেন তাচ্ছিলের মতো শোনা গেল। রেডি হয়ে নাও, তোমার যা যা প্রয়োজনীয় গুছিয়ে নাও। কোথায় যাব আমি? কোথায় যাবে মানে? আমার সাথে যাবে। আমি এখানেই থাকবো। আমার পরিবারের শেষ স্মৃতি এই বাড়িটা। আমি বাকি জীবন এটা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আবিরের জন্য এবার রাগ হলো। সে রেগে গেলে যা ইচ্ছা বলে যায়। এখানে থাকবে মানে? মাথা খারাপ? কে আছে তোমার? আমার জানা মতে 2 কুলে কেউ নেই। একা অভিভাবক ছাড়া থাকবে কিভাবে? আমার চিন্তা আপনার করা লাগবে না সাহেব। আমার বাবার দাফন করেছেন, হাসপাতালের বিয়ে দিয়েছেন, তাতেই অনেক উপকার করে ফেলেছেন। আমি এই ঋণই তো শোধ করতে পারবো না। আমি আর কিছু চাই না, আপনি যেতে পারেন। আপনাকে ধন্যবাদ।
নিচু সুরে বলে মাথা হাঁটুর মাঝে গুজে বসে রইল সে। আমাদের বিয়ে হয়েছে, সেটা ভুলে গেছো? এটা বিয়ে? আপনি মন থেকে মেনে নিয়ে বিয়ে করেছেন নাকি একজন মৃত্যু পথযাত্রীকে সান্ত্বনা দিয়েছেন? আমি তো সব বুঝি, তাই না? এছাড়াও আপনার পরিবারে তো কারো মত নেই। তারা কখনোই দপ্তরির মেয়েকে আপনার স্ত্রী হিসেবে মানবে না। বিয়ে মানে আমার কাছে বিয়ে। আর আমি আর কোনো কথা বলতে চাই না। রেডি হও দ্রুত, না হয় পরে এভাবেই নিয়ে যাব। দায়িত্বের খাতিরে করেছেন বা কথা রাখতে করেছেন সেটা আমার জানা নেই, তবে আপনি আরেকবার ভেবে দেখুন। আপনার সাথে আমার যায় না। আপনি হয়তো জীবনেও মানিয়ে নিতে পারবেন না। আমার আপনার বিয়ের কথা কেউ জানে না, আমি কাউকে কিছু বলবোও না। আমার দায়ভার আমিই নিব। সেসব আমি তোমাকে ভাবতে বলেছি? এত বেশি কথা পেঁচাও কেন? হ্যাঁ, বিরক্তিকর। ধমকে সুরে কথাগুলো বলে আবির গাড়ির কাছে এলো। তার মনে হচ্ছে মেয়েটা বোধহয় তাকে পছন্দ করেনি। 10 মিনিট পর পরি বেরিয়ে এলো, হাতে ছোট্ট একটা ব্যাগ। দরজা খুলে দিতে পরি বসে পড়ল। আবির গাড়ি ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল। তোমার জীবনের কষ্টগুলো আমাকে বলবে পরি? আমার জীবনে ভালো কোনো স্মৃতি নেই সাহেব। এত যন্ত্রণা ভরা ইতিহাস আপনাকে বলতে গেলে বিরক্ত হবেন। আবির আস্তে করে পরির ডান হাতের উপর নিজের বাম হাতটা রাখল। শক্ত করেই ধরল সে, ঠিক যেন ভরসার হাত। ভরসা পেয়ে পরি বলা শুরু করলো। আমি যখন 9 বছরের বাচ্চা তখন আমার মা মারা যান। মারা যান বললে ভুল হবে, আমার বাবার অত্যাচারেই মারা যান। প্রতি রাতে মায়ের আর্তনাদ আর বাবার লাঠি দিয়ে পেটানোর শব্দে ভয়ে আমি পাশের ঝোপে লুকিয়ে যেতাম। বাবা বাইরে ভালো মানুষ ছিলেন, কিন্তু মায়ের বেলায় উল্টো। আমাকে আদর করতেন, কিন্তু তার আদরগুলো আমার ঘৃণা লাগতো। প্রতিদিন সকালে মা ঠিকই হাসি মুখে উঠতেন, খাইয়ে স্কুলে পাঠাতেন। আমি সেই ছোটোবেলাতেই মায়ের অভিনয় বুঝে যেতাম। কান্না আমার আসতো। মা অসুস্থ হবার পর আমার জীবনটা যেন থমকে যায়। সাংসারিক যন্ত্রণায় এতটাই শারীরিক ও মানসিকভাবে দুর্বল ছিলেন, কাউকেই চিনতে পারতেন না। রাত হলেই আনমনে চিৎকার করতেন, আমাকে মেরো না, আমাকে মেরো না। বাবা মায়া দেখায়নি কখনো। হাজারো অসুস্থতায় মাকে কখনো ডাক্তারের কাছে নিয়ে যেতে দেখিনি। মায়ের মৃত্যুর পর বাবা আরেক মহিলাকে বিয়ে করেন। আমি বাড়িতে একাই থাকতাম। প্রতিদিন বাজার করে দিয়ে হাতে কিছু টাকা গুঁজে দিতেন। এরপর একদিন ও মহিলাকে নিয়ে বাড়ি আসেন। এরপরে আমার জীবনটাও নরক হয়ে ওঠে। কাজের বুয়ার মতো খাটাতো উনি, অথচ আমার ছোট্ট শরীর তা সইতে পারত না। মহিলার আরও পুলিশের সাথে সম্পর্ক ছিল। 4 বছর পর উনি চলে গেলেন অন্য লোকের সাথে। বাবার নাও খাওয়া বন্ধ হয়ে গেল, আমার মনে একটু শান্তির হাওয়া লাগলো। বাবার সাথে কখনো নিজের অভিমান প্রকাশ করিনি, কিন্তু আমার মায়ের জন্য হলেও কখনো মাফ করব না। সেই জন্যই বুঝি চোখে পানি নেই। শোনো পরি, শাস্তি দেওয়ার মালিক আল্লাহ, আর উনি এখন দুনিয়াতে নেই। সো এসব মনে রেখে লাভ নেই। ওনার কাজের ফল উনি পাবেন। পরি, সত্যি একটা কথা বলি। এই যে এই কোম্পানি দেখছো, এটা আমার না, আমার বাবার। আমি ওনার সত্যিকার কেউ নই। এতিমখানায় বড় হয়েছি। ওনার ছেলে রাহাত আমার স্কুলের বন্ধু ছিল, সেও তোমার মতো মাহারা। আর আমার তো কেউ নেই। আমরা বুঝতাম একে অপরের যন্ত্রণা, সেজন্যই হয়তো আমাদের বন্ধুত্ব ছিল গাঢ়। ভার্সিটিতে ভর্তি হবার পর রাহাত কেমন জানি বদলে যায়। পরে জানতে পারি সে নেশা করে। তাকে অনেক বোঝায়, কিন্তু সেই স্কুল জীবনের রাহাত আর সেদিনের রাহাতের মধ্যে যেন বিস্তর তফাৎ। আঙ্কেলকে আমি বিষয়টা জানাই। সেদিন রাতেই রাহাত গাড়ি নিয়ে বের হয়। নেশার ঘরে গাড়ি নিয়ে সোজা বড় ট্রাকের নিচে চালিয়ে দেয়। ব্যাস, নাড়ি ভুড়িও থেতলে গিয়েছিল। সন্তানের লাশ দেখে রাহাতের বাবা সহ্য করতে পারেননি। হসপিটালাইজড ছিলেন অনেক দিন। আমি নিজের বাবার মতোই সেবা করেছি। আমি হোস্টেলে ফিরে যেতে চাইলে উনি নিজের ছেলের পরিচয় থেকে যেতে বললেন। সেই থেকে উনি আমার বাবা। বিশ্বাস করো পরি, এই সম্পদের উপর এতটুকুও লোভ নেই আমার। আমিও আমার নিজের কাউকে নিয়ে সাধারণভাবেই বেঁচে থাকতে চাই। তাহলে আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমার ফ্ল্যাটে। আজ থেকে দুজনের পৃথিবী আমরা এক করে নিব পরি। ভালোবাসার চেয়ে ভরসা আর দায়িত্বটাই বেশি জরুরি। আজ থেকে তোমার কান্না লুকাতে হবে না। যখন মন চাইবে আমার সামনেই কান্না করো। আমিও পুরনো অতীত ভুলে যেতে চাই। আমরা তো একে অপরের ব্যাপারে কিছুই জানি না। সেটা জানার জন্য পুরো জীবন হয়তো পড়ে আছে। আবির গাড়ি থামালো।
কিছুক্ষণ পরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হাত দুটো বাড়িয়ে দিতে পরী ধীরে ধীরে এসে পড়ল তার বুকে। সে কাঁদছে, কাঁদুক, বহুদিনের লুকানো কষ্ট ঝরে যাক। তারও ইচ্ছে করছে একটু কান্না করার। সে তো জানেই না তার বাবা মাকে। গাড়ি চলছে গন্তব্যের দিকে। দুটো হাত একে অপরকে ধরে আছে। দুজনেরই অপর প্রান্তের মানুষটি ছাড়া আপন কেউ নেই। পরিচয়ও সামান্য, অথচ আপন করে নেবার তীব্রতা খুব বেশি। কারণ হারিয়ে ফেলা মানুষটাই হারানোর যন্ত্রণা বোঝে। সে নতুন করে হারাতে ভয় পায়। এ ভয়ে সে পাশের মানুষের দায়িত্ব নিয়ে ভালো রাখতে শিখে। ভালোবাসা আর পরিণয়ের চেয়েও দায়িত্ব আর একটা ভরসার হাত খুব জরুরি।